বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখেই শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। ফিরছি নিয়মিত আয়োজন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমরা মূল আলোচনায় যাবার আগে ফরিদপুর জেলার যে সংসদীয় আসনগুলো আছে, সেই সংসদীয় আসনগুলোর বিগত দিনের যে চারটি নির্বাচন 91, 96, 2001 এবং 2008, এই চারটি নির্বাচনী বছরগুলোর পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে নেব। নির্বাচনী বছর 1991 সাল ফরিদপুর 1 আসনে আব্দুর রৌফ মিয়া আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 68,027 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল নিকটতম শাহ মোহাম্মদ আবু জাফর, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 45,134 ভোট পান। আমরা নির্বাচনী বছর 1996 সালের দিকে যদি তাকাই, ফরিদপুর 1 আসনে আমরা দেখতে পাই আওয়ামী লীগের নৌকা প্রতীকে কাজী সিরাজুল ইসলাম, তিনি 93,864 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির 84,935 ভোট তিনি পান। 2001 সালে ফরিদপুর 1 আসনে আমরা যদি নির্বাচনী বছরের দিকে তাকাই, আবারও কাজী সিরাজুল ইসলাম দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,26,858 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শাহ মোহাম্মদ আবু জাফর, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 1,19,912 ভোট পান। আমরা 2008 সালের নির্বাচনী বছর ফরিদপুর 1-এর দিকে যদি তাকাই, আব্দুর রহমান আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,75,387 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শাহ মোহাম্মদ আবু জাফর, বিএনপির ধানের শীষ প্রতীকে 72,396। আমরা ফরিদপুর 2 আসনে 1991 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকায়, সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীকে 37,219 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কে এম ওবায়দুর রহমান, তিনি জনতা দল থেকে 34,210 ভোট তিনি পান। মাত্র 3,000 ভোটের একটা ব্যবধান আমরা লক্ষ্য করতে পারছি। আমরা ফরিদপুর 2 আসনে 1996 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, কে এম ওবায়দুর রহমান বিএনপির ধানের শীষ প্রতীকে 55,118 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সৈয়দা সাজিদা চৌধুরী, 54,573 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। দেখুন, ভোটের ব্যবধান মাত্র 900-র কাছাকাছি, অর্থাৎ একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি। নির্বাচনী বছর 2001 ফরিদপুর 2 আসনে কে এম ওবায়দুর রহমান বিএনপির ধানের শীষ প্রতীকে 86,450 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সৈয়দা সাজেদা চৌধুরী, তিনি 74,474 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা 2008 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাই সৈয়দা সাজেদা চৌধুরী, তিনি 1,16,498 ভোট পেয়ে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শামা ওবায়দ ইসলাম, তিনি 75,726 ভোট পান বিএনপির ধানের শীষ প্রতীকে। এই গেল ফরিদপুর 1 এবং ফরিদপুর 2। ফরিদপুর 3 আসনে 1991 সালে চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির ধানের শীষ প্রতীকে 62,432 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইমাম উদ্দিন আহমদ, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 33,653 ভোট পায়। 30,000 ভোটের একটা ব্যবধান সেখানে আমরা লক্ষ্য করতে পারছি। 1996 সালে নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি আমরা তাকাই, চৌধুরী কামাল ইবনে ইউসুফ আবারও টানা দ্বিতীয়বারের মতো তিনি 60,779 ভোট পেয়ে সেখান থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল খন্দকার মোশাররফ হোসেন, 44,511 ভোট তিনি সেখান থেকে পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা 2001 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, ফরিদপুর 3 আসনের আবারও চৌধুরী কামাল ইবনে ইউসুফ 1,14,618 ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি হ্যাট্রিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল খন্দকার মোশাররফ হোসেন, 69,544 ভোট তিনি সেখান থেকে পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা ফরিদপুর 3 আসন 2008 সাল, এবার খন্দকার মোশাররফ হোসেন, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,22,047 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, 76,478 ভোট। আমরা সবশেষ সংসদীয় আসন ফরিদপুর 4-এর নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকে 1991 সালে ডাক্তার কাজী আবু ইউসুফ আওয়ামী লীগের নৌকা প্রতীকে 45,052 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সারওয়ার জান মিয়া, তিনি 13,071 ভোট পান বিএনপির ধানের শীষ প্রতীকে। 1996 সালে ফরিদপুর 4 আসনে ডক্টর কাজী ইউসুফ আবারও তিনি 54,355 ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল লুৎফুর রহমান, তিনি জাতীয় পার্টির লাগোর প্রতীকে 16,668 ভোট পান।
2001 সালে ফরিদপুর 4 আসনে আপনারা যদি পরিসংখ্যান তাকাই, কাজী জাফরুল্লাহ তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 51,662 ভোট তিনি সেখান থেকে পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র প্রার্থী এম শাহরিয়ার রুমি, তিনি 46,030 ভোট পান। আমরা সর্বশেষ নির্বাচনী বছর 2008 সালের দিকে যদি তাকাই, ফরিদপুর 4 আসনে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নীলুফার জাফরুল্লাহ তিনি 1,57,491 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোস্তফা আমির ফয়সাল জাকের পার্টির, তিনি 70,155 ভোট তিনি সেখান থেকে পান। আপনারা এতক্ষণ দেখছিলেন ফরিদপুর 1 থেকে 4 আসন সংসদীয় আসনগুলো 91, 96, 2001 এবং 2008 সালের নির্বাচনী বছরগুলো পরিসংখ্যান। আমরা এই মুহূর্তে আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন উপলক্ষে সেখানকার যারা মনোনীত প্রার্থী আছে তারা কি বলছেন, জনগণের প্রতি তাদের কি প্রত্যাশা, আমরা সে কথা একটু শুনে আসবো। বিজয়ী হতে পারলে এটা শুধু আমার একার পরিকল্পনা, আমার দলের থেকেও পরিকল্পনা আছে। বলমারি, মধুখালী, আলফাডাঙ্গাতে প্রায়োরিটি বেসিসে যে সমস্ত জনকল্যাণের কাম হওয়ার দরকার, যেমন আলফাডাঙ্গার দিগলের থেকে শুরু করে আপনার মধুখালী থানার উপজেলার শেষ প্রান্ত 86 কিলোমিটার নদী ভাঙ্গন এলাকার এই ভাঙ্গন রোধ করাটাই হচ্ছে টপ প্রায়োরিটি। জনগণকে আমরা আহ্বান জানাই, তারা যেন উৎসবমুখর পরিবেশে ভোটদানের জন্য, তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হন। কোনো রকম ভয়ভীতি ছাড়াই একজন ভোটার একটা ভোটই দিতে পারবেন, এর চেয়ে বেশি ভোট কেউ দিতে পারবেন না। আমরা এ ব্যাপারে পুরো আশাবাদী। ফরিদপুর 1 আসনের মধ্যে এখানে আরও অনেক শিল্প কারখানা গড়ে ওঠা দরকার এবং আরও ইনোভেটিভ মানে নতুনত্ব কিছু কর্মসংস্থানের দরকার, যেটি আমাদের ছোট ছোট শিল্প কলকারখানার মাধ্যমে হতে পারে। সেটা যদি হয় তাহলে এই অঞ্চলের মানুষ যথেষ্ট উপকৃত হবে। আগামী দিনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যদি সুষ্ঠু না হয়, যদি নিরপেক্ষ না হয়, যদি অংশগ্রহণকারী না হয় এবং সবার পার্টিসিপেশন, ভোটারদের পার্টিসিপেশন এখানে নিশ্চিত করা না যায়, তাহলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হবে। দেশে উন্নয়নমূলক যে সমস্ত ব্যবস্থা থাকবে সরকারের পক্ষ থেকে, রাস্তাঘাট, তারপরে দরিদ্র বিমোচন, চিকিৎসা এবং সুন্দর শিক্ষা, এইসব ব্যাপারে ইনশাল্লাহ আমি খুব নজরদারি করব, যাতে দেশের চলাচলতি রাস্তাঘাট ভালো হয়, শিক্ষা সুন্দর হয় এবং পাবলিকের প্রাপ্য যাতে সঠিকভাবে তাদের কাছে পৌঁছে, এর সুন্দর ব্যবস্থা আমি নেব ইনশাল্লাহ, আশা করি। ফরিদপুরে অনেক কাজ আছে, উন্নয়নের কাজ, মানুষ সেটা বিএনপির থেকে সেগুলো প্রত্যাশা করছে এই উন্নয়নগুলো, এবং আমরা সেভাবে কাজ করব ইনশাল্লাহ, এবং আমাদের দল সেই বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো আমরা হাতে নিব। ভাঙ্গায় কর্মসংস্থানের জন্য সরকারি ইপিজেড, বেকারত্ব অবসানের জন্য প্রাইভেট সেক্টরের যে শিল্পায়ন, এখানে কোনো শিল্পায়ন নাই, যদিও ঢাকার খুবই কাছে, খুবই সম্ভাবনা একটা জায়গা। হ্যাঁ, কৃষি প্রধান কৃষি শিল্প বা একটা ইপিজেড কীভাবে এখানে তৈরি করা যায় বেকারত্ব অবসানের জন্য, সেই প্রচেষ্টা থাকবে। মাদক সয়লাভ, গ্রামে গ্রামে ভয়ঙ্কর অবস্থা, তরুণ এবং যুবকেরা এই মাদকের হাত থেকে কীভাবে নিস্তার করা যায়, সুস্থ বিনোদন, খেলাধুলা বা এদের মোটিভেশনের মাধ্যমে বা মাদক নিয়ন্ত্রণের মাধ্যমে, প্রশাসন যন্ত্রের মাধ্যমে, সেই বিষয়ে আমাদের আন্তরিক তৎপরতা আমরা শুরু করব, এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। বিশেষ করে ইসলামী যে জীবন বিধান, ইসলামী দলগুলি যাতে ক্ষমতায় এসে তাদের স্বাধীনতা রক্ষা করে, এটি তাদের দাবি। সেই ক্ষেত্রে আল্লাহ যদি আমাকে চূড়ান্ত পর্যায়ে বিজয় করে এই দুর্ভোগ বা দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার এবং স্বাধীনতা রক্ষার যে প্রাণের দাবি তাদের, এই কেন্দ্রে কাজ করে যেতে পারলে ইনশাআল্লাহ আমি নিজের শান্তি পাবো। এই ফরিদপুর 4 আসনের সেবক হিসেবে গ্রহণ করেন, তাহলে আমরা এই ভাঙ্গাকে একটি, বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমরা একটি মডেল, একটি মেগা সিটি হিসেবে আমরা ইনশাল্লাহ এটাকে গ্রহণ করব, এবং সেখানে উন্নয়ন যেটা করা দরকার আমরা সার্বিকভাবে সেই পূর্বগুলো গ্রহণ করে আমরা সেগুলো বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি প্রবাসীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব এবং যারা বেকার রয়েছে তাদেরকেও
আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। পাশাপাশি যাদের কর্মসংস্থান রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করব। ভালো কোনো হসপিটাল এই এলাকায় নেই, না থাকার কারণে গরিব অসহায় মানুষদের জন্য চিকিৎসা করতে হলে ঢাকায় যেতে হয়। আমি যদি আগামীতে নির্বাচিত হই, এখানে উন্নত এবং আধুনিক হাসপাতাল নির্মাণ করব। আমরা শুনছিলাম ফরিদপুর যে সংসদীয় আসন আছে সেখানে রাজনৈতিক দলগুলোর যারা মনোনীত প্রার্থী আছে তাদের প্রত্যাশা প্রতিশ্রুতির কথা। দর্শক, এ পর্যায়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমাদের সাথে যুক্ত আছেন ফরিদপুর জেলা বিএনপি সদস্য সচিব একে কিবরিয়া স্বপন এবং সেই সাথে যুক্ত আছেন জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আব্দুল ওহাব এবং একে কিবরিয়া স্বপন, দুজনকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। ধন্যবাদ। আমরা শুরুতে একটু আব্দুল ওহাব আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। যে বিষয়টি জানতে চাই সেটা একটু আগে আমরা দেখা শিরোনামে বলছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছিলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে, কিন্তু গতকাল আপনাদের দলের আমিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আসলে প্রশ্ন রয়ে গেছে, একটি বিশেষ দলকে সহায়তা করছে প্রশাসন। আসলে বিষয়টি কতটা যৌক্তিক, কি মনে হচ্ছে আপনার? জি ধন্যবাদ। আপনি নিশ্চয়ই প্রশ্নটা শুনতে পেরেছেন কিনা জানেন, আমি আবারও করছি। বিষয়টা হচ্ছে আমরা যেমনটি বললো যে আজকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন যে কথাটি বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে, কিন্তু গতকাল আপনাদের দলের আমিরের পক্ষ থেকে বলা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন রয়ে গেছে এবং এখনও প্রশাসন একটি বিশেষ দলকে সর্বোচ্চ সুবিধা দিয়ে যাচ্ছে। বিষয়টি কেন আসলে কতটা যৌক্তিক, কেন এই প্রশ্নটি এলো, কি কারণে মনে হচ্ছে আসলে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি? জি আসসালামু আলাইকুম। ডিবিসি নিউজের পক্ষ থেকে রোড টু পার্লামেন্টের আমাদেরকে সংযুক্ত করার জন্য ধন্যবাদ। আমার সাথে আছেন আমাদের একেবারেই কাছের মানুষ, প্রিয় ভাই, বিএনপির সম্মানিত সদস্য সচিব আমাদের স্বপন ভাই সহ যারা দেখছেন এবং শুনছেন সবাইকেই বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাই। ভাই যে প্রশ্নটা করেছেন সেটা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে, যে বিশেষ করে আমাদের আমিরে জামাত যে কথাটি বলেছেন সেটা হলো যে একটা দলের প্রধান আসার পরে প্রশাসন যেভাবে তার দিকে ঝুঁকে পড়েছে এবং পরিবেশ যেভাবে তার দিকে যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও ঠিক একই ধরনের একটা কথা সর্ব অবস্থায় বিরাজমান, যে প্রশাসন সর্বক্ষেত্রে যে সবাইকেই সমানভাবে দেখা, সেই দেখার ক্ষেত্রে প্রতীয়মান হচ্ছে যে একটা দিকে প্রশাসন কেন যেন ঝুঁকে যাচ্ছে। সেই অবস্থার প্রেক্ষিতে আমাদের আমিরে জামাত বলেছেন যে আসলে এইখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে প্রশাসনের সবাইকে সমান চোখে দেখার যে দৃষ্টিটা সেই ক্ষেত্রে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। তারই প্রেক্ষাপটে আমাদের আমিরে জামাত যে কথাটা বলেছেন সেই বিষয়টাই পরিলক্ষিত হচ্ছে। এমনকি আপনি একটু লক্ষ্য করতে পারবেন যে আমাদের তফসিল এর সময় আমাদের যে ক্যান্ডিডেটরা তারা মনোনয়নপত্র জমা দিয়েছিল, সেখানে আমাদের সাদেদুর রহমান সালেহীন ভাই, সে কুড়িগ্রামের, তার একই ব্যাপারে অন্যান্য জায়গার ক্যান্ডিডেট তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছে, আমাদের সেখানে একই সমস্যার ক্ষেত্রে তাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং অনেক জায়গায় এই বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে পরে দেখা যাচ্ছে যে প্রশাসন একটা দলের দিকে ঝুঁকে পড়ার কারণেই মূলত আমিরে জামাতের যে কথাটা সেটা বাস্তবেই যেন সত্যতার প্রকাশ করছে বা সত্যতা সেখানে দেখা যাচ্ছে। এজন্য আমরাও মনে করি যে যদি আমাদের একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দিতে হয় তাহলে অবশ্যই সিএসি কে সর্বক্ষেত্রেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। প্রশাসনকে মানে কোনো দলের প্রতি ঝুঁকে না পড়ে সবার দিকে সমান দৃষ্টি রেখে পরিবেশটাকে যাতে সুন্দর করা যায় সেদিকে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফরিদপুরে কি অবস্থা? ফরিদপুরে সেই লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা আপনার কি মনে হয়? ফরিদপুরের ক্ষেত্রেও আমাদের ঠিক বিষয়টা এমনটাই পরিলক্ষিত হচ্ছে যে আমাদের সংসদীয় আসন 1, 2, 3, 4-এর ক্ষেত্রে বিশেষ করে 4 নং সংসদীয় আসনে সেইখানে আমার অনেকটাই প্রশাসনকে
একটা দলের পক্ষপাতিত্ব বা দলের দিকে ঝুঁকে পড়ার বিষয়টা কোন দল সেটি? আসলে একটি দল বিশেষ দল বলা হচ্ছে, কোন দল? লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে আমাদের অনেকটাই মনে হচ্ছে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড। আব্দুল ওহাব, আসলে দলটির নামটি কি, মানে কোন দল? মানে আপনারা বারবার বলছেন বিশেষ দল, কোন দল বা দলটার নামটা কি আপনারা বলতে পারবেন? আমাদের বলতে গেলে জাতীয়তাবাদী বিএনপি, যেটা বিএনপির দল, সেই ক্ষেত্রে প্রশাসনের একটা ঝোঁক বা নিশ্চয়ই, অর্থাৎ বলতে চাচ্ছেন যে তাদেরকে একটু মানে বেশি স্পেস দেওয়া হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে, আপনাদের এই অভিযোগটা আছে, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা হচ্ছে না। নিশ্চয়ই আমরা এই প্রশ্নের উত্তর জেনে নেব। একে কিবরিয়া স্বপন, আপনি নিশ্চয়ই শুনেছেন আব্দুল ওহাব বলেছে বেশ কিছু অভিযোগ তাদের আছে, লেভেল প্লেইং ফিল্ড নেই এবং প্রশাসন আপনাদেরকে বাড়তি সুবিধা দিচ্ছে। কতটা যৌক্তিক আসলে, কি মনে হচ্ছে আপনাদের? লেভেল প্লেইং ফিল্ড কি আদৌ আছে? আপনাদের দলের কি মনে হয়? ধন্যবাদ ডিবিসি কর্তৃপক্ষকে। আসলে আমার বন্ধু যে কথাটি বলেছেন, এই কথাটির সাথে আমি একেবারেই একমত না। আমরাও চাই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, আমরাও চাই। আমরা চাই যে প্রশাসন যেন কোনো একজন প্রার্থীর পক্ষে কাজ না করুক, আমরাও চাই। কিন্তু এই ধরনের অভিযোগ করে আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি, নির্বাচন শুরু থেকেই হয়েছে। আমার মনে হয় যে এই ধরনের প্রশ্নটা হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা ষড়যন্ত্র। আপনারা জানেন যে নির্বাচন তফসিল ঘোষণার আগে থেকেই একটি মহল, যারা বাংলাদেশের গণতান্ত্রিক একটা নির্বাচিত সরকার চায় না, যারা চায় যে অনির্বাচিত সরকারই থাকুক, গণতন্ত্রকে ব্যাহত করার জন্য তারা নানা চক্রান্ত করেছে, নানা ষড়যন্ত্র করেছে। আজকের এই নির্বাচন পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা তারই একটা অংশ বলে আমি মনে করি। তবে আমি মনে করি যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো আছে এবং আগামী দিনেও থাকে। সেটাই আমরাও দাবি করব যে লেভেল ফিল্ড, কারো দল, কোনো বিশেষ দল। অর্থাৎ আপনারা মনে করছেন জামাত যে অভিযোগটা বলছেন আপনারা সেই অভিযোগটার পক্ষে মত নেই, অর্থাৎ আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড আছে। আরেকটি বিষয়, আপনাদের দীর্ঘদিনের জোট সঙ্গে ছিল, মানে আব্দুল ওহাব, দীর্ঘদিনের জোট সঙ্গে ছিল জামায়াত ইসলামী। সেই জামায়াত ইসলামী এখন আপনাদের রাজনীতির মাঠে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, কতটা চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে আপনাদের কাছে? দেখেন, আমরা গণতান্ত্রিক সংগ্রামে আমরা একে অপরের সাথে মিলেমিশে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এখন নির্বাচনের মাঠে আমরা আমাদের প্রত্যেক দলেরই ম্যানিফেস্টো নিয়ে, প্রত্যেক দলের আদর্শ নিয়ে আমরা কাজ করছি। এখানে কেউ প্রতিপক্ষ বলে আমরা মনে করি না। আমরা মনে করি আমরা সকলেই গণতান্ত্রিক সংগ্রামের সহযোগী। সেখানে জনগণ ঠিক করবে যে কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না। তবে বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপি নেতৃত্বে একটি গণঅভ্যুত্থানের জন্য বিএনপি সবচেয়ে বেশি রক্ত বেশি অংশ করেছে। আমরা মনে করি জনগণের প্রতি আমার আস্থা আছে, জনগণ আমাদেরকে মূল্যায়ন করবে, এটাই আমরা বিশ্বাস করি। নিশ্চয়, আপনি থাকুন আমাদের সাথে। আব্দুল ওহাব শুনলেন একে কিবরিয়া স্বপন যে কথাগুলো বললো, আপনাদের অভিযোগটা তিনি আসলে বললেন যে আসলে সত্য নয়, লেভেল প্লেইং ফিল্ড তাদের আছে। কিন্তু আরেকটি বিষয় আছে, সেটি আমরা জানি যে বিগত দিনে নির্বাচনী পরিসংখ্যানগুলো তাকালে আমরা দেখতে পাচ্ছি সেই আসনে আসলে জামাতের কোনো আসন পাইনি আমরা পরিসংখ্যান। কিন্তু 5 তারিখ পরিবর্তিত প্রেক্ষাপটের পর সেই ফরিদপুরের আসনগুলো আপনারা কতটা সেখানে মানুষের কাছে যেতে পেরেছেন, এবং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া অন্য কোনো চ্যালেঞ্জ মাঠে আপনাদের আছে বলে মনে করছেন কিনা? জনাব আব্দুল ওহাব, আপনার কাছে প্রশ্ন করেছি, সেটি হচ্ছে বিগত দিনের নির্বাচনী পরিসংখ্যানগুলো আমরা তাকালে দেখতে পাই সেখানে জামায়াত ইসলামী সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি। কিন্তু 5 তারিখ পরিবর্তিত প্রেক্ষাপটের পর মাঠ কতটা আপনাদের নিয়ন্ত্রণে আছে, সেই মাঠে আপনারা কতটা সাড়া পাচ্ছেন, আর লেভেল প্লেইং ফিল্ডের অভিযোগ ছাড়া অন্য কোনো চ্যালেঞ্জ আপনাদের সামনে আছে কিনা নির্বাচন ঘিরে? জি, ধন্যবাদ ভাই। যে আমাদের বড় ভাই কিবিয়া ভাই খুব সুন্দর কথা বলেছেন। আসলে বাস্তবিকভাবে আমরা একসাথেই ভাইয়ের সাথে দীর্ঘদিনের সংগ্রাম আন্দোলনের মাধ্যমেই ৩৬ জুলাইয়ের প্রেক্ষাপটের পরিবর্তে একটা সুন্দর পরিবেশ পেয়েছি। আমরা সেখানে সবাই
আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হতে পারি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে। ফরিদপুর আমাদের দীর্ঘদিন যাবৎ সবারই সুন্দর সহ অবস্থান আছে। আমরা রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে সুন্দর সম্পর্ক নিয়ে আমরা বসবাস করি। এরপরে আমাদের এই নির্বাচনের পরিবেশের ভিতর দিয়ে যে আমাদের নির্বাচনের মাঠ, সেটা উৎসবমুখর পরিবেশেই আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমরা আমাদের এই 4টে আসনেই আমরা শতভাগ মানুষের কাছে প্রায় আমরা আমাদের মেসেজগুলো পৌঁছে দিয়েছি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদেরকে গ্রহণ করছে। আমরা তাদের কাছে আমাদের যে এই পরিবর্তনের যে মেসেজ, আমাদের জেএনজি থেকে শুরু করে একেবারে সর্বস্তরের মানুষ আমাদেরকে আপন করে নিচ্ছে। এবং আমরা আশা করি যে আমাদের এই ফরিদপুর যদি সুন্দর একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং মানুষ যদি সুন্দর একটা পরিবেশে ভোট দিতে পারে, তাহলে 4টে আসনে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ভালো করবে এবং একটা ভালো ফলাফল নিয়ে আমরা সংসদে 4টে আসনেই আমরা আমাদের প্রার্থী বিজয়ী করে সংসদে প্রেরণ করতে পারবো। এমনই কথা আমরা জনগণের মাঝ থেকে আমরা শুনতে পাচ্ছি। নিশ্চয়, অসংখ্য ধন্যবাদ আব্দুল ওহাব এবং একে কিবরিয়া সমান মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে এসে যুক্ত হয়ে আমাদের সামনে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দেখছেন মধুমতি ব্যাংক টু পার্লামেন্ট। সময় হলো একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। প্রার্থীদের কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে অবাধ, সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে জনগণকে উপহার দেওয়া। আমি এমন একজনকে চাই যে হচ্ছে মানে আমার জেলার সাধারণ মানুষদেরকে মূল্যায়ন করবে, নারীদেরকে মূল্যায়ন করবে, আর এইটুক নিশ্চয়তা দিতে পারবে যে মানে নারীরাও হচ্ছে রাস্তাঘাটে কোনো সংকোচ ছাড়া, ভয় ছাড়া হচ্ছে বের হতে পারবে। যে আমাদের তরুণ সমাজে ভাববে, যে আমাদের তরুণ সমাজের পাশে থাকবে এবং সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে। আমরা চাই এমন একজন প্রার্থী যিনি ছাত্রদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে তাদের কথা বলবে এবং আমাদের ইচ্ছা, আমাদের সমাজ এবং আমাদের পড়াশোনার ক্ষেত্রে তারা অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আমার এক্সপেকটেশন এটাই থাকবে যে নগর পরিকল্পনা নিয়ে কাজ করবে, আমাদের শহরটাকে একটি বিভাগে রূপান্তরিত করতে পারবে এবং আমাদের একটি বিশ্ববিদ্যালয় করে আনতে পারবে। এই 3টি যে মানে আমাদের অঙ্গীকার দিতে পারবে, আমরা তাকেই ভোট দিতে চাই। আমরা ফরিদপুরে এমন কাউকে প্রথম ভোটটা দিতে চাই যে স্বচ্ছ রাজনীতি করবে, সুষ্ঠু রাজনীতি করবে এবং জুলাইয়ের যে চেতনা ছিল যে একটা সুস্থ ধারার রাজনীতি হবে, দেশে গণতন্ত্র থাকবে এবং জুলাই অভ্যুত্থানে আমাদের যেই সব দাবি ছিল সেইগুলো বাস্তবায়ন করবে, আমরা এরকম কোনো সরকার চাই। আমি ফরিদপুর 3 আসনের পক্ষ থেকে এমন একজন প্রার্থীকে চাই যিনি আমাদের যেই সমাজের চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে কাজ করবেন এবং সমাজে একটি সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। আগামীতে আমরা তাদের ভোট দিব যারা আমাদের এই ফরিদপুরকে উন্নত করবে এবং সুষ্ঠু ধারার রাজনীতি করবে। আমরা শুনছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তারুণ্যের যে ভাবনার কথা নির্বাচন নিয়ে। এবার আমরা নির্বাচনকালীন সময়ে ফরিদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতির কথা জেনে নেব জেলা প্রশাসকের কাছ থেকে। আমরা সার্বিকভাবে আমাদের এখানে প্রস্তুতি খুবই ভালো। প্রতি উপজেলাতে আমরা 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং তারা নির্বাচনী আচরণবিধির অধীনে তারা দায়িত্ব পালন করছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাত বা সহিংস পরিস্থিতি তৈরি হয়নি। তারা প্রতিনিয়ত তাদের কার্যক্রম পরিচালনা করছে। আশা করি যে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা নির্বাচনের আগ পর্যন্ত পরিবেশটা শান্ত রাখতে পারবো। দেখছেন মধুমতি ব্যাংক টু পার্লামেন্ট। আবার একটি সময় হলো বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন মধুমতি ব্যাংক টু পার্লামেন্ট। দর্শক, নির্বাচন এলে কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই সব আড্ডা নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে। আপনার ওখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের নিয়ে আপনি বসে আছেন। আগামী নির্বাচন নিয়ে আসলে তাদের কি ভাবনা জানাবেন আমাদের? জি, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনও কিন্তু ফরিদপুরের ভোটের যে মাঠ, সেখানে কিন্তু ভোটারদের মধ্যে তেমন একটা প্রভাব বিস্তার না করলেও যারা প্রার্থী আছে
তারা কিন্তু নিয়মিত সভা সমাবেশ করছেন, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। একটি ফুলস্রোত তাদের মধ্যে নাই। তারা চাইছেন তার ভোটটা যেন এবারের যারা প্রথম ভোট, যারা 37% ভোট কিন্তু এবার নতুন যে ভোটার আছে, ভোটারগুলি যেন তাদের ঝুলিতেই যায়। তো এই ভোটটা নেওয়ার জন্য কিন্তু তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে যারা ভোটার তাদের যে চাওয়াটা, প্রত্যাশাটা, তাদের প্রত্যাশা কিন্তু ভিন্ন ধরনের। আমি এখন আছি ফরিদপুর শহরে সরকারি রাজেন্দ্র কলেজের পাশে একটা চায়ের আড্ডায়। এখানে আমার সাথে আছে নতুন ভোটাররা। আমি তাদের কাছে জানতে চাইব যে এবারের ভোটে যারা তারা যাদেরকে ভোট দেবেন তাদের কাছে তাদের কি প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা বর্তমান সময়ের শিক্ষার্থীর পাশাপাশি আমরা নতুন ভোটার, একই সাথে আমরা জুলাই বিপ্লবকে ধারণ করা শিক্ষার্থী। আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যারা নির্বাচিত সরকার গঠন করবে বা নির্বাচিত যারা হবে তাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে, যে প্রথমে যে প্রত্যাশাটা সেটা হচ্ছে যে আমাদের যে নিরাপত্তাটা, যে জুলাই বিপ্লবে যারা মাঠে ছিল, যারা জুলাই বিপ্লবে যুদ্ধ করেছে তাদের নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয়। একই সাথে পরবর্তীতে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কৃষি বিপ্লব, যাতায়াত ব্যবস্থা যেগুলো রয়েছে অবশ্যই তাদের কাছে প্রত্যাশা থাকবে এগুলো যেন তারা আমাদেরকে নিশ্চিত করে। আমার কাছে আরও একজন ভোটার আছে, নতুন ভোটার। আমি তার কাছে জানতে চাইবো যে সে তার নতুন যাকে ভোট দেবেন তার কাছে কি প্রত্যাশা করে। জি ধন্যবাদ। আমাদের যে নতুন প্রতিনিধি আমরা যেমন চাই, আমরা চাই যে সে যেন স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে প্রচলনটা দেশে থাকার কথা, গণতন্ত্রে থাকার কথা, এটা যেন নিশ্চিত করতে পারেন। কারণ বিগত 15-16 বছরে যে ফ্যাসিস্ট সরকার ছিল সে থাকতে পেরেছে শুধুমাত্র স্বচ্ছতা জবাবদিহিতা দেশে না থাকার কারণে। এজন্য যে নতুন প্রতিনিধি আসবে সে যদি জবাবদিহিতাটা দেওয়ার মতন মনোভাব রাখেন এবং আমরা যদি স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতি যদি আমরা প্রচলন করতে পারি, দেশে যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে আমার মনে হয় দেশের সর্বস্তরের মানুষ সঠিক বিচার পাবেন এবং কেউ কোথাও অন্যায়ও হবে না, কেউ দুর্নীতিগ্রস্ত হবে না এবং সেই প্রতিনিধি তার জনগণকে বেস্ট সার্ভিসটা দিতে পারবেন। রয়েছে আরও কিছু নতুন প্রজন্ম, তাদের কাছে আমি জানতে চাইবো তারা কি প্রত্যাশা করেন। বেসিক্যালি যেহেতু আমরা নতুন ভোটার, তা আমাদের ভোট দেব, আমাদের চিন্তাধারাও ওই পুরনোদের থেকে নতুন হবে। তো সেই দিকে আমরা আমাদের শহরকে দেখতে পাচ্ছি, অনেক পুরনো একটা শহর হওয়ার পরেও আমাদের শহর অনেক দিকে বঞ্চিত। আমাদের একটি বিশ্ববিদ্যালয় নেই, আমাদের একটি মনে করেন এই বিভাগ হওয়ার কথা ছিল যেটা অনেক বছর ধরে হতে যাচ্ছে কিন্তু হচ্ছে না। তারপর আমাদের পদ্মার পাড়ে একটি বড় প্রজেক্ট হওয়ার কথা ছিল যেখানে ইউরোপের মতো প্রত্যেকটা নদীর পাড়ে একটা পার্ক হবে, সেটা হচ্ছে না। ফ্যাসিস্টরা এটা আপনার বলতে গেলে তারা গিলে খেয়ে ফেলেছে। তো সেই দিকে যারা আমাদের এগুলো নিয়ে কাজ করবে, সুন্দর নগরায়ণ নিয়ে কাজ করবে, আমরা তাকেই ভোটটা দিতে চাই। যে রয়েছে এক নারী ভোটার, আমি তার কাছে জানতে চাইবো তার কি প্রত্যাশা। আমরা এমন একজন ভোটারের প্রত্যাশা করি যিনি দুর্নীতিমুক্ত, সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ এবং যে হচ্ছে পূর্বে কখনো কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিল না। আর হচ্ছে আমরা যেহেতু নারীদের হচ্ছে আমরা রাস্তাঘাটে বের হই, ইপরিজিংয়ের শিকার হই, নারীদের কোনো নিরাপত্তা নাই, একের পর এক ধর্ষণ হচ্ছে কিন্তু আমরা তারও কোনো বিচার পাই নাই। তো আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের আশা যে নতুন আমরা যাকে ভোট দিব সে যাতে এইটুকু নিশ্চিত করতে পারে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, এইটুকুই। শুনছিলেন যে ফরিদপুরের যারা নতুন প্রজন্মের ভোটার এবং যারা জুলাই যে আন্দোলন আছে, আন্দোলনের বিপ্লবে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তারা আমার সঙ্গে আছেন। তারা তাদের যে বিষয় তারা বলেছে তাদের কি প্রত্যাশা সবকিছু মিলিয়ে, কিন্তু নির্বাচন নিয়ে তারা কি ভাবছে, তাদের জনপ্রতিনিধি কেমন জনপ্রতিনিধি তাদের পছন্দ, এই বিষয়টি একটু জানতে চাই। আপনি যদি একটু দাঁড়িয়ে অন্যান্য যারা পিছনে আছে তাদের সাথে একটু কথা বলেন, তাদের থেকে একটু কিছু শুনতে চাই আমরা। জি, আমি আমার পিছে যারা আছে তাদের কাছে জানতে চাইব যে আসন্ন নির্বাচনের দিনে তোমরা কি প্রত্যাশা আপনারা করেন। আমরা আসলে নির্বাচনে একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি, যা আমরা বিগত বছরগুলোতে কখনো দেখিনি। তো আমরা চাই একটা সুস্থ এবং সুন্দরভাবে নির্বাচনটা পরিচালনা করা হোক, আমরা এটাই চাই। যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সকল ছোট বড় রাজনৈতিক দলগুলো আছে সবাই সুষ্ঠুভাবে তাদের নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে পারে এবং যারা ভোটার আছে, নতুন ভোটার আছে, তারা সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এবং সুন্দরভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে, এটা আমরা চাই। জি, আপনি শুনছিলেন যে নতুন যারা ভোটার তারা
চাচ্ছে যে ফরিদপুরের যে ভোটগুলি সেই ভোটগুলি একটা সুস্থ ধারার হবে এবং একটা সুন্দর লেভেল প্ল্যানিং ভোট হবে, যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের যে জুলাই বিপ্লবে যে প্রত্যাশা নিয়ে যে তারা আন্দোলন করেছিলেন, ফ্যাসিস্ট সরকারকে পতন করেছিল, সেই জুলাই বিপ্লবের যে তাদের আশা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা বাস্তবায়ন হবে। এই আলোকেই তারা কিন্তু একটা নতুন সরকার চান এবং তাদেরকেই তারা ভোট দেবেন। তো এদিকে কিন্তু ফরিদপুরের যে 4টি আসন আছে, যে ফরিদপুরের 4টি আসনের মধ্যে কিন্তু বড় 2টি প্রার্থী আছে। তার মধ্যে একজন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল, তারা কিন্তু নির্বিঘ্নে ভোট প্রত্যাশা করছেন, এলাকায় গণজোয়ার সৃষ্টি করার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে ফরিদপুর কিন্তু মাঠ আস্তে আস্তে কিন্তু নির্বাচনের দিকে ঝুঁকছে। এই ছিল আমার কাছে ফরিদপুরের সর্বশেষ। ফরিদপুরের নির্বাচন রাজনীতির মাঠ নির্বাচনমুখী এবং তরুণ যারা আছে একটি বিষয় স্পষ্ট হলো যে আসলে জুলাই অভ্যুত্থানের যে প্রতিফলন, সেই প্রতিফলনের বাস্তবায়ন যেন ঘটে আর লেভেল প্লেইং ফিল্ড তারাও নিশ্চিত হতে চাই। আপনাকে ধন্যবাদ পিকুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে ছিল আজকের মতো। আগামীকাল দেখাবো অন্য কোনো সংসদের শুনে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।